তার মানে সিএটা আসলে হয়নি, কিন্তু এনআরসি চালু হয়ে গেল। এখন এই এনআরসি এটা তো সেমি এনআরসি, হিন্দুদের কাউকে দেশ ছেড়ে যেতে হবে, কিন্তু ভোটার তালিকা থেকে তো নাম বাদ পড়বে। ওই সিএতে আবেদন করলেই সেটা এসআইআর এর নথি হিসেবে গ্রাহ্য হবে না। তাদের আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা দেশের মুসলিম জনসংখ্যা কমাতে চায়। তার একটা বড় কারণ হচ্ছে যে এমনিতেই ভোটার তালিকা থেকে নাম যুক্ত করার বা বাদ দেওয়ার সাধারণভাবে প্রসেস আছে, প্রত্যেক বছরই হয়। তাহলে এটা হচ্ছে স্পেশাল। কেন স্পেশাল? ইলেকশন কমিশন বলছে, তো জানাও যাচ্ছে যে এটা 20 বছর অন্তর হয়, আগেও হয়েছে। কিন্তু ঘটনাটা হলো যে 2002 বা 2003-এ এসআইআর কীভাবে হয়েছে, তখন কি কি নথি চাওয়া হয়েছিল, কি কি তার পদ্ধতি ছিল, এই তথ্য কিছুই পাওয়া যায়নি। এই তথ্য কিন্তু প্রকাশ্যে আসে। ফলে 2002 বা 2003-এ ঠিক কী হয়েছিল এবং আজকে ঠিক কিভাবে হচ্ছে সেই একই জিনিস কিনা সেটা নিয়ে সন্দেহের অবকাশ আছে। 2, এটাকে প্রথমেই নির্বাচন কমিশন নাগরিকত্বের সঙ্গে লিঙ্ক করে। তারা বলে যে বেনাগরিক খোঁজাটা বা অবৈধ অনুপ্রবেশকারী খোঁজাটাও আমাদের অংশ, কারণ তারা আদালতে যুক্তি দিয়ে বলে যে ভারতের নাগরিকরাই ভোটার হতে পারেন, সুতরাং একজন ভোটার কিনা সেটা যাচাই করার জন্য নাগরিকত্ব যাচাই করার অধিকার আমাদের আছে, এটা তারা বলে। এখন আরও একটা বড় কারণ হলো যে কিছু কিছু ডকুমেন্ট তারা সরাসরি বাতিল করে দেয়, যেগুলো গ্রাহ্য হবে না বলে। তার মধ্যে যেটা প্রধান, যেটা বিরোধীরা বলছেন যে আগে এগুলো কখনোই হয়নি, সেটা হচ্ছে যে ভোটার আইডি চলবে না। যার এক্সিস্টিং ভোটার আইডি আছে সেটাকে কিন্তু গ্রাহ্য করা হবে না যদি না সেটা পুরনো হয়, 2002-এর আগে বা 2003-এর আগের হয়। তো তাহলে একটা ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মানুষের হাত থেকে চলে গেল। তারপর তারা বলছে যে আধার চলবে না। সেটা নিয়ে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে লড়াই হয়েছে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তাদেরকে আধার নিতে বলেছে, কিন্তু তারপরও আধার নিয়ে একটা ধোঁয়াশা এখনও রয়েছে। তারা নির্বাচন কমিশন বলছে যে আধার একমাত্র হলে হবে না, তার সঙ্গে অন্য কিছু থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। আধারকে নাগরিকত্ব দাবি করা যাবে না। আধারে অবশ্য প্রথমেই থেকেই লেখা ছিল যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, আধার পরিচয়ের প্রমাণ। কিন্তু এখানে নির্বাচন কমিশন বারবারই বলছে শুধু পরিচয় নয়, নাগরিকত্ব প্রমাণ চাই। সেই দিক থেকে মানুষের হাতে, সাধারণ মানুষের, আমজনতার হাতে যে ধরনের ডকুমেন্টগুলো সাধারণত থাকে সেইগুলো অধিকাংশই বাতিল হয়ে গেছে। রেশন কার্ড গ্রাহ্য নয়, প্যান কার্ড গ্রাহ্য নয়। ফলে মানুষের একটা হ্যারাসমেন্টের প্রবল সম্ভাবনা। এবং যেহেতু প্রথম থেকেই তারা নাগরিকত্বের কথা বলেছে, তাতে এতদিন ধরে বিজেপি যেটা বলে আসছিল যে এনআরসি করব, নাগরিকত্ব যাচাই করব দেশ জুড়ে, তাতে সবার মধ্যে স্বাভাবিকভাবেই সন্দেহ হয়েছে যে এইটা আসলে সেই এনআরসি, সেই নাগরিকত্ব যাচাই পরিকল্পনাই যেটা এনআরসির আগে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে করানোর চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত নানা কারণে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মাঝখানে যখন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের এই বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা সেভাবে আসেনি, মহারাষ্ট্র, কর্ণাটক এবং সম্প্রতি হরিয়ানা, কংগ্রেস দেখাচ্ছে বা অভিযোগ করছে যে এই সমস্ত জায়গাগুলোতে ভোটার তালিকায় বিভিন্ন রকম কারচুপি হয়েছে। তো তাহলে একদিক থেকে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বড় অঙ্কের নাম বাদ দেওয়ার কথা বলছেন, আবার আরেক দিকে দেখা যাচ্ছে প্রচুর ভুয়ো ভোটার ঢুকে গেছে এবং এমনভাবে ঢুকেছে যেটা বোঝা যাচ্ছে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা একটা সিস্টেমের পার্ট, সেটা খুব পরিকল্পিতভাবে অনেক মানুষজন মিলে করছে। এরা কারা? এবং এই নির্বাচন কমিশনারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রথম থেকেই একটা সন্দেহ বিরোধীদের মধ্যে ছিল বা সরকারের সমালোচকদের মধ্যে ছিল। তার কারণ ইনি প্রথম নির্বাচন কমিশনার বা প্রধান যিনি সরাসরি সরকার দ্বারা অ্যাপয়েন্টেড। সরকার তো আইনটা চেঞ্জ করে দিল, নির্বাচন কমিশন নিয়োগের আইন, সেখানে আগেরকার পদ্ধতি পাল্টে দিয়ে ওরা এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন বা সুপ্রিম কোর্টের রেকমেন্ডেশন না মেনে
তারা প্রধানমন্ত্রী এবং মানে মূলত দুজন সরকার এবং একজন বিরোধী নিয়ে তিনজনের একটা কমিটি বানালো, যে কমিটিতে সবসময় সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তার ভিত্তিতে তারা এমন ব্যক্তিদেরকে নিয়োগ করেছেন যাদের নিয়োগ নিয়ে, যাদের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে। ইনি বর্তমান যিনি নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার, তিনি দীর্ঘদিন বেশ কিছু বছর স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র এবং অন্যান্য দপ্তরে, কর্পোরেশনস ইত্যাদি দপ্তরে তিনি অমিত শাহের অধীনে কাজ করেছেন, তার সঙ্গে কাজ করেছেন। তারপরে পরেই উনি সরাসরি এই দায়িত্বে এলেন এবং যে অমিত শাহ এতদিন ধরে বলে এসছেন যে এনআরসি হবে, সারা দেশে নাগরিকত্ব যাচাই হবে, তাঁরই দপ্তরে তার সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসা একজন নির্বাচনের প্রধানের দায়িত্ব নেওয়ার পরেই এসে বলছেন যে এসআইআরের মধ্য দিয়ে নাগরিকত্ব যাচাই হবে। ফলে এই সমস্ত বিষয়গুলোকে বিরোধীরা এবং সরকারের সমালোচকরা কানেক্ট করেছেন এবং করে তারা যে সন্দেহ করছেন যে এটা আসলে সরকার এবং নির্বাচন কমিশন কোথাও একটা এক হয়ে গিয়ে তারা ভোটটাকে নানাভাবে রিগ করার চেষ্টা করছে, জনমতটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। একটা বড় সমস্যা তৈরি হয়েছে। এটার কারণ হলো যে এরা বারবারই বলেছিল, অমিত শাহ 19-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনের একদম প্রায় শেষ দফায়, ওই বনগাঁ নদীয়ার নির্বাচনটার আগে, শেষ ফেজের আগে কলকাতায় এসে বলেছিলেন, আপনার অনেকেরই মনে থাকবে, আপনাদেরও মনে থাকবে, আপ ক্রোনোলজি সমঝিয়ে, আগে সিএ হবে, তার মধ্য দিয়ে শরণার্থী, ওরা যাদেরকে শরণার্থী বলতে মূলত হিন্দুদের বোঝান, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তারপরে এনআরসি হবে, যার মধ্য দিয়ে অনুপ্রবেশকারী, ওরা অনুপ্রবেশকারী বলতে মুসলমানদের বোঝান, তাদেরকে তাড়ানো হবে। তো এই ক্রোনোলজিটা কিন্তু আলটিমেটলি মেনটেন্ড হয়নি, খাতায় কলমে হয়েছে। কারণ 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে তারা সিএ রুলস নোটিফাই করে ইমপ্লিমেন্টেশন শুরু করলেন। তো খাতায় কলমে সিএ ইমপ্লিমেন্টেশন হয়েছে, সিএ চালু হয়েছে। আর এখন এই এসআইআরটা যেভাবে হচ্ছে সেটা একটা এনআরসির সেমি এনআরসি বা এনআরসির প্রাথমিক ধাপ বা এনআরসির জন্য জমি তৈরি করা, এই হিসেবে ধরে নেওয়াই যায়। তাহলে সেটা শুরু হয়ে গেছে। কিন্তু এর মাঝখানে এই 1.5 বছরে সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার লোকজনের সংখ্যা এতই কম যে বিজেপি সেই সংখ্যাটা প্রকাশ্যে বলছেই না, কেন্দ্রীয় সরকার সেই সংখ্যাটা প্রকাশ্যে বলছেই না। কারণ মতুয়ারা আবেদনই করতে ভয় পাচ্ছেন এবং অনেকে আবেদন করেও আটকে আছেন, পাননি। আমি যতদূর শুনেছি, এখন এটা তো কানে শোনা কথা, এর তো কোনো নথি আমার হাতে নেই, কারণ সরকার এখনও নথি দিচ্ছে না কাউকে, এখনও কোনো নথি পাওয়া যায়নি। তো তাতে আমি যেটুকু শুনেছি, বড়জোর 1000, 10-12 এখান থেকে হয়তো আবেদন করেছেন, সেটা 15,000 হতে পারে। নাগরিকত্ব হাতে পেয়েছেন এই রকম মানুষের সংখ্যা কিন্তু 1000ও হবে না গোটা রাজ্যে জুড়ে, যেখানে কয়েক লাখ পূর্ববঙ্গ থেকে আসা বাঙালি হিন্দু এখানে আছেন। তো তার মানে সিএটা আসলে হয়নি, কিন্তু এনআরসি চালু হয়ে গেছে। এখন এই এনআরসি, এটা তো সেমি এনআরসি, এটা তো, ফলে ওরা বারবার যেটা বলছেন এবং আইনও ওরা পরিবর্তন করেছেন যে হিন্দুদের কাউকে দেশ ছেড়ে যেতে হবে না, কিন্তু ভোটার তালিকা থেকে তো নাম বাদ পড়বে। বলছে যে হ্যাঁ, 1-2বার হয়তো ভোট দিতে পারবেন না। কেন হিন্দু বাঙালিদেরকে এই পরিস্থিতিতে আসতে হলো যেখানে তাদেরকে 1-2বার ভোট দিতে নাও হতে পারে? এবং ভোটার তালিকা থেকে একবার নাম বাদ পড়ে গেলে, একবার ডি ভোটার হয়ে গেলে, তারপরে তার ভবিষ্যৎ কি? তিনি কিভাবে ফেরত আসবেন? কেন এই হিন্দুদেরকে এই সমস্যায় ফেলা হলো? মতুয়াদের মূল সমস্যাটা কি ছিল? নাগরিকত্ব আইন একটা পাকাপোক্ত, তাদের একটা অনেকেরই দাবি ছিল। কেন দাবি ছিল? কারণ তারা এসে অনেকেই আধার, প্যান বা রেশন কার্ড জাতীয় ডকুমেন্ট জোগাড় করে ফেলেছেন, কিন্তু পাসপোর্টের জন্য যখন যাচ্ছিলেন তারা, পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশ কিন্তু 1971 পূর্ব ডকুমেন্ট চাইছিল। এইবার এই বিষয়টা যেহেতু পাসপোর্ট এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে ব্যাপারটা, ফলে এখানে পুলিশ বা যারা প্রশাসন যেটা চান, তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী চান। তাহলে শুধুমাত্র
এই পাসপোর্ট নিয়ে মতুয়াদের যে সমস্যাটা হচ্ছে সেটার একটা সমাধান করতে পারলেই এই বিষয়টার একটা সমাধান হতো, মতুয়াদের এই সমস্যাটার। তার জায়গায় ওরা একটা এমন পরিস্থিতি তৈরি করেছেন যে এখন হাজার হাজার মতুয়ার নাম, মতুয়া নমশূদ্র কমিউনিটির হাজার হাজার মানুষের নাম এখন এই থেকে বাদ পড়ে যেতে পারে ভোটার লিস্ট থেকে, এবং সেটার প্রভূত সম্ভাবনা সেটা এরাও বুঝতে পারছেন। 2002-এর ভোটার লিস্ট অনেকেরই নাম নেই, স্বাভাবিকভাবেই নেই, এবং তাদের অনেকের কাছে সেই নথিও নেই। এখন এরা নির্বাচন কমিশনার, রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওই সিএতে আবেদন করলেই সেটা এসআইআরের নথি হিসেবে গ্রাহ্য হবে না, হাতে হোম মিনিস্ট্রি থেকে নাগরিকত্বের ডকুমেন্ট পেলে তবে হবে। তো নাগরিকত্বের ডকুমেন্ট তো এখনও পর্যন্ত আমি যতদূর জেনেছি পশ্চিমবঙ্গে 1000টি মানুষও পাননি। এটা অনেক শ্রেণীর মানুষের মধ্যেই থাকবে চিন্তা, মানে ডকুমেন্ট হারিয়ে গেলে সেটা আবার রিকভার করা সম্ভব নয় তা নয়, সেটাও আমি জিজ্ঞেস করেছিলাম বিভিন্ন জায়গায় গ্রাসরুটের, সেখানে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত থেকে সেটা করা সম্ভব। ডকুমেন্ট হারিয়ে গেছে বলে থানায় একটি ডায়েরি করলে তারপর সেখানে বিডিও অফিস বা কোথাও থেকে ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে ভোটার লিস্ট তো পাওয়া যাবে, ভোটার লিস্টে তাদের নাম দেখানো গেলে সেটার ভিত্তিতে তারা একটি কোনো ডকুমেন্ট সংগ্রহ করতে পারবেন, ভোটার লিস্ট হয় ভোটার কার্ড বা কিছু একটা, সেটাকে ধরিয়ে তারা একে একে বাকি। সমস্যাটা হচ্ছে যে হ্যারাসমেন্ট, এই যে এটা অন্য সময় মানুষ হয়তো যে বন্যায় ঘর চলে গেছে, এই সম্প্রতিও একের পর এক ভাঙন হচ্ছে, অন্যান্য সময় হলে হয়তো তারা এই ডকুমেন্টের ব্যাপারটা ধীরে সুস্থে করেন, আগে নিজেদের আবার নতুন করে তৈরি করি, আগে তো নিজেদের আবার ঘর বানাই, আগে তো নতুন করে শুরু করি, ফাঁকে ফাঁকে যখন যেরকম সুযোগ হয় তখন তেরকম, কিন্তু এখন হচ্ছে ডকুমেন্ট জোগাড় করাটাই প্রায়োরিটি। ফলে মানুষের বিভিন্ন রকম হ্যারাসমেন্টটা বেড়েছে, দৌড়ি বেড়েছে, এইটা একটা সমস্যা নিশ্চয়ই। আজকে তো বেশ কিছু বিতর্ক দেখছিলাম, সেটার আমি অবশ্য শেষ অবধি সেটা ঠিক কতটা আকারে হয়েছে জানি না, তবে কিছু কিছু ক্ষেত্রে নাকি শুনছিলাম অনেকেই ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেছেন লিস্টে তাদের নাম নেই, এরকম বেশ কিছু ঘটনা আজকে ঘটেছে শুনলাম। এমনিতে তো একটা বড় অংশের মানুষ বাদ গেছেন এবং সেটাকে বিরোধীরা রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা করছেন। তারা বারবার বলছে এই যে প্রায় 10% বিহারের ভোটারকে বাদ দিয়ে দেওয়া হলো, এটার একটা জবাবদিহি করতে হবে, এটা তারা বলছেন। এটার বিভিন্ন জায়গায় যে এলাকাগুলোতে বেশি বাদ হয়েছে সেই এলাকাগুলোতে এটার একটা লোকাল ইম্প্যাক্ট হতে পারে, সেখান থেকে একটা বিরোধী কনসলিডেশন হতে পারে। আবার কিছু কিছু জায়গা থেকে এর ফলে আসলে এসআইআরের এই পুরো ঘটনাটা রাজ্যের অন্যান্য রাজনৈতিক যে ধারাটা ছিল তার আগে পর্যন্ত যেভাবে এগোচ্ছিল সেটাকে এতটাই ডিস্টার্ব করে দিয়েছে যে এখন অঙ্কগুলোও খানিকটা অনিশ্চিত হয়ে আছে, কারণ এটার প্রভাব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পড়বে। একদিকে যেমন ভোটার সংখ্যা কমে যাওয়াটা সেটা কিছু কিছু ক্ষেত্রে বিরোধীদেরকে সমস্যায় ফেলতে পারে, কারণ তাদের অনেকেই মুসলিম, যাদের নাম বাদ গেছে, আবার যাদের নাম বাদ গেছে তারা একটা বড় অংশ মহিলাদের একটা বড় অংশ নীতিশ কুমারের সাপোর্টারও ছিলেন। তো ফলে এবং এই ওভারঅল এসআইআর এবং ইত্যাদির এই যে হ্যারাসমেন্ট সেটা নিয়ে মানুষের একটা অংশের মধ্যে কিছু ক্ষোভ আছে। সেই ক্ষোভ কতটা ব্যালট বক্সে আসে সেটা আমরা হয়তো আগামীতে দেখতে পাবো, কিন্তু সেই ক্ষোভের কিছু বহিঃপ্রকাশ বিভিন্ন জায়গায় থেকে আমরা খবরে দেখতে পাচ্ছি। এটা এখনও পর্যন্ত বিভিন্ন স্তরে কথাবার্তা বলে যেটা এখনও পর্যন্ত মনে হচ্ছে যে এটাকে ওরা ঠিক নির্বাচনী ফায়দার অংশ হিসেবে যত না দেখেছে তার থেকে বেশি দেখা হয়েছে বোধহয় সংঘ পরিবারের যে লং টার্ম পরিকল্পনা, যে ডেমোগ্রাফি বদলাতে হবে। ভারতে মুসলমান জনসংখ্যা বেড়ে গেছে, মুসলমান জনসংখ্যা আবার কমাতে হবে, এইটা যে তাদের একটা লং টার্ম পরিকল্পনা, এই নিয়ে তারা বহুবার বিবৃতি দিয়েছে। 2017 সালে আরএসএস তাদের অখিল ভারতীয় প্রতিনিধি সভা থেকে স্পষ্টতই সেটা বলেছিল যে আসাম এবং পশ্চিমবঙ্গে 47-এর বা 51-র তুলনায় মুসলিম জনসংখ্যা অনেক বেড়ে গেছে। এই ডেমোগ্রাফির পরিবর্তন হচ্ছে দেশের জন্য একটা নিরাপত্তাজনিত আশঙ্কার কারণ।
তো তারা একেবারেই তাদের আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা দেশের মুসলিম জনসংখ্যা কমাতে চায়। তো ফলে এই এক্সারসাইজটার পিছনে বিজেপির ইমিডিয়েট ইলেকটোরাল গেনের থেকেও আরএসএসের লং টার্ম এজেন্ডাটা বেশি গুরুত্ব পেয়েছে কি না সেটা নিয়ে সংঘ পরিবার এবং বিজেপিরও একটা অংশের লোকজনের মধ্যে বিভিন্ন রকম আলোচনা হয়েছে। মানে তারাও ঠিক নিশ্চিত নন কেন এইভাবে এই সময় এটা হলো, দড়িঘড়ি করে বা পুরো ব্যাপারটা করা হলো যখন সেই অর্থে ওদের যারা এখানে কোর ভোট ব্যাংক সেই মতুয়ানা মশূদ্ররা তারা হাতে নাগরিকত্ব পাননি, কিন্তু একটা নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে সামনে মুখোমুখি হয়ে গেছেন। এটা পিছনে আসল পরিকল্পনাটা কি, ইমিডিয়েট নির্বাচন না লং টার্ম ডেমোগ্রাফিক প্ল্যান, সেটা নিয়ে সন্দেহের অবকাশ আছে। মানে সেটা নিয়ে অনেক আলোচনা এবং বিতর্কও আছে।